ফান্দে পড়িয়া বগা কান্দে রে। গল্পটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বিকেলবেলা নদীর পাড় দিয়ে হাঁটছি, আহা কি ভালো লাগছে। পরন্ত বিকেলে বাতাস আমার দিকে এসে পড়ছে, আর আমার নিজেকে সেই বাতাসের দিকে ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছে। তাই নিজের দুটো হাত দুই দিকে মেলে ধরলাম। এমন সময় দূর থেকে একটা মেয়ে বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে চিল্লাতে আমাকে এসে জড়িয়ে ধরলো। আমি তো পুরোই অবাক, এটা কি হলো? হাত বাড়ালাম কিসের জন্য, আর উড়ে আসলো কে? মেয়েটা আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে বলছে, মেয়ে প্লিজ প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমি, কারা আপনাকে মেরে ফেলবে? একটু পর দেখলাম 10 থেকে 15 জন ছেলে এসে হাজির হলো। ছেলেগুলো, ওই যদি বাঁচতে চাস তাহলে মেয়েটাকে আমাদের হাতে তুলে দিয়ে এখান থেকে ফোট। আমি ছেলেগুলোর দিকে ভালো করে তাকালাম, ছেলেগুলোর হাতে চাকু। আমি আবার চাকু দেখলে অনেক ভয় পাই, কিন্তু একটা মেয়ের সামনে যদি ভয় পাই তাহলে কি মান সম্মান বলতে কিছু থাকবে নাকি? তাই আমিও সাহস করে বললাম, আমি, যদি বাঁচতে চাস তো এখান থেকে পালা, না হলে একটারও হাত পা জায়গাতে থাকবে না। মেয়েটা আমার সাহস দেখে মনে হয় আমার উপর ভরসা পেয়েছে। ছেলেগুলো, তাই নাকি? তোর মনে হয় মরার অনেক ইচ্ছে হয়েছে, ঠিক আছে তাহলে মর। এই বলে ছেলেগুলো আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি, 1 মিনিট, কেউ আর সামনে আসবে না, একটু অপেক্ষা করো, আমি মেয়েটার সাথে একটু কথা বলে নেই। আমি মেয়েটির কানে কানে গিয়ে বললাম, আমি, আমার না আজকে শরীরটা ভালো নেই, তাই যদি বাঁচতে চান তো আমার সাথে পালান। আমি ছেলেগুলোকে বললাম, আপনাদের পিছনে ওইটা কি দেখেন তো। ছেলেগুলো পিছনে তাকাতেই আমি মেয়েটিকে নিয়ে দিলাম এক দৌড়, কিন্তু মেয়েটি শাড়ি পরার জন্য বেশি জোরে দৌড়াতে পারছে না। ছেলেগুলো যখন বুঝতে পেরেছে তাদের আমি বোকা বানিয়েছি, তখন তারা আবার আমাদের পিছনে আসতে লাগলো, প্রায় আমাদের ধরেই ফেলেছিল। এমন সময় একটা পুলিশের গাড়ির শব্দ শুনতে পেলাম আমরা। আমি আর মেয়েটি সেদিকে দৌড় দিলাম। পিছনে তাকিয়ে দেখি ছেলেগুলো আর আমাদের পিছু নিচ্ছে না। এরপর মেয়েটিকে নিয়ে রাস্তার ওপাশে এসে আমার গাড়িতে বসিয়ে দিলাম এক টান। আমি গাড়ি চালাচ্ছি আর হাঁপাচ্ছি, বাপের জন্মেও এমন দৌড় দেই নাই। আজকে যে দৌড় দিয়েছি সেটা যদি স্কুল জীবনে দৌড় প্রতিযোগিতায় দিতাম তাহলে ডাবল পুরস্কার পেতাম। আমার পাশের সিটে মেয়েটি বসে আছে, মেয়েটিও মনে হয় হাঁপাচ্ছে। আমি মেয়েটিকে বললাম, আমি, তা আপনি কে? আপনার নাম কি? কোথায় থেকে এসেছেন? কোথায় যাবেন? ওরাই বা কারা? কেন আপনার পিছু নিয়েছিল? মেয়েটি আমার দিকে বড় বড় চোখ করে তাকালো, এরপর অজ্ঞান হয়ে গেল। যাক বাবা, আমি এমন কি বললাম যে অজ্ঞান হয়ে গেল? এ দেখছি ভারী মহা বিপদে পড়ে গেলাম। এখন আমি কি করি এই মেয়েকে নিয়ে? মরে গেল নাকি? ধুর, কেন যে নদীর পাড়ে গিয়েছিলাম আজকে। গাড়িটা একটা হাসপাতালের সামনে ব্রেক করলাম, হঠাৎ মেয়েটির দিকে চোখ পড়লো। মেয়েটি দেখতে অনেক সুন্দর, এক দেখাতেই যে কেউ প্রেমে পড়ে যাবে। আমিও তাহলে বাদ পড়ে যাব কেন? আমিও প্রেমে পড়ে গেলাম। কিন্তু এখন তো মেয়েটার জ্ঞান ফিরিয়ে আনতে হবে, তার কাছ থেকে তার আসল পরিচয় জানতে হবে। তাই মেয়েটাকে কোলে তুলে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। কি ভারী রে মেয়েটা, আমার কোমর মনে হয় ভেঙে যাচ্ছে। আমি কোনো রকমে হাসপাতালের ভিতরে নিয়ে গেলাম, এরপর ডাক্তারকে ডাক দিলাম। একটা ডাক্তার এসে আমাকে একটা কেবিনে নিয়ে গেল। এরপর আমি মেয়েটাকে কেবিনে শুয়ে দিলাম। ডাক্তার চেক আপ করে বলল, 2-3 দিন মনে হয় কিচ্ছু খায়নি, তাই অজ্ঞান হয়ে গিয়েছে। চিন্তার কিছুই নেই, স্যালাইন দিচ্ছি, 2 থেকে 3 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরে আসবে। যাক বাবা, তাহলে আমার প্রশ্ন শুনে অজ্ঞান হয়নি। আমি তো ভাবলাম আমার প্রশ্ন শুনেই হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিল। এখন এই মেয়েকে নিয়ে কি করা যায়? এখানে রেখে যাব নাকি অপেক্ষা করব? না থাক, অপেক্ষা করি, এই বিপদে কাউকে ফেলে যাওয়াটা ঠিক হবে না। প্রায় 3 ঘন্টা পর মেয়েটার জ্ঞান ফিরল, আর এদিকে আমি মশা মেরে যাচ্ছি। শালার মশার কামড় খেয়ে আমার শরীর 60 কেজি থেকে 70 কেজি হয়ে গিয়েছে। মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটির কাছে এসে বললাম, তা আপনার এখন কেমন লাগছে? মেয়ে, ভালো, আমি ঠিক আছি, চলো আমরা বাসায় যাই। সবাই তো আমাদের জন্য চিন্তা করছেন হয়তো। আমি, মানে? কার বাসায় চিন্তা করছে? মেয়ে, কেন আমার শ্বশুর বাড়িতে? তুমি কি মজা করছো আমার সাথে? আমি মজা মানে? আপনি কি পাগল হয়ে গেছেন? মেয়ে, এই দেখো ভালো হচ্ছে না কিন্তু, এমন করো না বাবু, চলো আমরা বাসায় যাই। এখানে আমার একদম ভালো লাগছে না। আমি তো মেয়ের কথা শুনে আকাশ থেকে পড়লাম। শালার এখন পর্যন্ত বিয়ে করলাম না, এরই মধ্যে আমার বউ হয়ে গিয়েছে, আর সে নাকি আমার বাড়িতে যাবে। বাসায় গেলে আমার আব্বু আমাকে 3 টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে যদি আমি বাসায় একটা মেয়েকে নিয়ে উঠি। এখন তো দেখছি এই মেয়ে আমাকে বাঁশ দেওয়ার জন্য রেডি।
এটা কি এই মেয়ে ইচ্ছে করে করছে না তো? কোনো প্ল্যান নয় তো? ছেলেদের সব কিছু লুটে পুটে নেওয়ার জন্য? এখন তো এইগুলো ট্রেন্ডিংয়ে আছে। আমি কথাগুলো মনে মনে ভাবছি আর নিজের চুলগুলো টেনে টেনে ছিঁড়ছি। আমার এমন অবস্থা দেখে মেয়েটা আবার বলছে, এই চলো না প্লিজ। আচ্ছা আপনি কি আমাকে চেনেন? মেয়ে, না চেনার কি আছে, তুমি আমার হাজব্যান্ড। তাহলে আমার নাম কি বলুন তো? মেয়ে, হাজব্যান্ডের নাম মুখে আনতে নেই, আল্লাহ পাপ দেয়। আপনি জানেন না নাকি? ও মা, এই মেয়ে দেখি হাদিস কালাম সব মুখস্থ করে এসেছে। এই মেয়ে নির্ঘাত আমাকে বাঁশ দেওয়ার জন্য এসেছে। আমি দেখেন, আমি আপনাকে চিনি না, আপনার বক বক শুনবার কোনো ইচ্ছাই আমার নেই। আপনি আপনার রাস্তা দেখুন আর আমি আমার রাস্তা। আমি একদমে কথাগুলো বলে মেয়েটার দিকে তাকাতেই মেয়েটাকে দেখি জোরে একটা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে। মেয়েটির চিৎকার শুনে নার্স আর ডাক্তার ছুটে চলে এসেছে। ডাক্তার, কি হয়েছে এখানে? এখানে এভাবে আপনারা স্বামী স্ত্রী ঝগড়া করবেন না প্লিজ। ঝগড়া করলে বাসায় গিয়ে করুন, আপনাদের রিলিজ করে দিচ্ছি। আপনারা বিল পেমেন্ট করে বাসায় যান। ডাক্তার কথাগুলো বলে চলে গেলেন। মেয়েটি এখনো কান্না করেই যাচ্ছে। মেয়েদের এত চোখের পানি কোন সাগর থেকে সাপ্লাই হয় জানি না আমি। ওই কান্না থামান, আর কান্না করতে হবে না, রেডি হন। মেয়েটি কান্না থামিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। এরপর রিসিপশনে গিয়ে বিল পেমেন্ট করে গাড়িতে গিয়ে উঠে বসলাম দুজন। এরপর সোজা গেটের সামনে গাড়ি থামালাম। বাসার দারোয়ান আমার গাড়ি দেখে গেট খুলে দিল। আমি গাড়ি ভেতরে নিয়ে গাড়ি থেকে নামলাম, সাথে মেয়েটিও নামলো। দারোয়ান আমাকে আর আরেকটা মেয়েকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। আমিও ব্যাপারটা বুঝেছি, কিন্তু কিছু বলার উপায় নাই। দরজার সামনে এসে দাঁড়ালাম, কলিং বেল চাপ দিলাম। মনে মনে যত দোয়া আছে সবগুলো পড়া শুরু করে দিয়েছি। দরজা একটু পর খুলে দিল। দরজা খুলে দিল আম্মু। আম্মু তাকিয়ে দেখে আমার সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার পরনে বিয়ের শাড়ি, মাথা থেকে নিচ পর্যন্ত গহনা দিয়ে ঢাকা। আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আম্মু, কি রে হারামজাদা, এটা কি করছিস তুই? আমাদের মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিলি। আম্মু কথাগুলো বলে চিৎকার দিয়ে আব্বুকে ডাক দিল। আমি মনে মনে ভাবছি আজকে আর রক্ষা নেই। আব্বুর ভেতর থেকে বলতে বলতে আসছে, কি হলো, এভাবে চিল্লাইতেছো কেন? তোমার জন্য কি শান্তি মতো খবরের কাগজটাও পড়তে পারবো না? কথাগুলো বলতে বলতে আমাদের সামনে হাজির। আমাকে আর আরেকটা মেয়েকে দেখেই আব্বু বলল, আব্বু, কিরে তুই এই মেয়েটাকে কোথায় থেকে তুলে আনলি? আব্বু আমার কথাটা শোনো। পুরো কথাটা বলতে পারলাম না। এরই মধ্যে আব্বু আমার গালে চর দিয়ে বলল, হাদারাম, একটা বিয়ে করে বউ নিয়ে এসে আবার বলছে তার কথা আমরা শুনতাম। আম্মু, আমাকে বলতে পারতি, তোর যদি কাউকে ভালো লেগে থাকতো আমরা মেয়ের বাসায় গিয়ে কথা বলে নিতাম। আরে তোমরা যা ভাবছো তেমন কিছু না, আমার কথাটা তো শোনো। এবারও পুরো কথা বলার সুযোগ পেলাম না। আব্বু আরেকটা চর বসিয়ে দিলেন। আব্বু, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম? আম্মু, থাক আর কথা বাড়িয়ে লাভ নেই, বৌমাকে ভিতরে নিয়ে আসতে বলো। এই কথা বলতে দেরি আর এই মেয়েকে দেখি পা ধরে সবাইকে সালাম করতে দেরি হলো না। আম্মু, থাক মা, হয়েছে, ভেতরে আসো। এরপর সবাই ভেতরে আসলাম। ভেতরে গিয়ে সবাই সোফায় বসলাম। আম্মু, তা মা তোমার নাম কি? মেয়ে, আমার নাম তিথি। আম্মু, বাহ, খুব সুন্দর নাম তো তোমার। তা তোমাদের বাসা কোথায়? তিথি, এটাই তো আমার বাসা। তিথির কথা শুনে আব্বু আম্মু পুরোই শকড, সাথে আমিও। কিন্তু আম্মু বলল, আম্মু, তা তো ঠিকই আছে, এটা তোমারই তো বাসা আজকে থেকে, কিন্তু তোমার নিজের বাসা কোথায়? তিথি, এই যে এটাই। আব্বু আম্মু এইবার আমার দিকে তাকালো রাগী দৃষ্টিতে। আমিও তাদের দিকে অসহায়ভাবে চেয়ে রইলাম, কিন্তু আমি তাদেরকে কি বলবো? শালার, আমি নিজেই তো ফাটা বাঁশের চিপায় পইড়া গেছি। তিথি এরপর বলে উঠল, তিথি, কিছু মনে না করলে একটা কথা বলবো আম্মু? আম্মি, কি কথা বলো? তিথি, আমার না অনেক ক্ষুধা লেগেছে। আম্মু, ও মা, কি বলো এইসব? আমি এখনই খাবার টেবিলে এনে দিচ্ছি, তোমরা ফ্রেশ হয়ে আসো। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, হতছাড়া মেয়েটাকে না খাইয়েই বাসায় নিয়ে এসেছিস। এরপর ফ্রেশ হয়ে সবাই খেতে বসলাম। এখন আপনাদের আমার পরিচয়টা দেই। আমি জাহিদ চৌধুরী, পড়াশোনা শেষ করে আব্বুর অফিসে দেখাশোনা করি। আর আমি বাবা মা আর আমার এক ছোট বোন আছে, সে এখন নানির বাড়িতে আছে, তাই এখানে নেই। নাম হচ্ছে নিধি। আর বউ সেজে যে মেয়েটা এসেছে তার নাম তো জানেনই, তিথি।
খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। ভাবছি কি একটা মহা বিপদে পড়লাম। ভেবেছিলাম বাসায় নিয়ে এসে আম্মুকে বলে এই মেয়েকে বাসায় দিয়ে আসার ব্যবস্থা করব। আর এখন সবাই তাকে আমার বউ বানিয়ে দিয়েছে। আর মেয়েটাও কি বেহায়া। সত্যি কথা না বলে কিভাবে আব্বু আম্মুর সাথে তাল মিলিয়ে কথা বলে গেল। এখন আমার কি হবে? ধুর ছাই, কিছুই মাথায় ঢুকছে না। একটু পর আম্মু তিথিকে আমার রুমে দিয়ে গেল, সাথে কিছু জামা কাপড়। আর যাওয়ার সময় বলে গেল, তোদের এই বিয়ে আমরা মানি না। তোর বাবা বলেছে 2 দিন পর তোদের নতুন করে বিয়ে দেবে। তাই এখন ঘুমিয়ে পড়, এই বলে রুম থেকে চলে গেল। তিথি আমার কাছে এসে আমার পা ধরে সালাম করতে আসলো। আমি, আরে করেন কি সালাম করছেন কেন? আমরা কি স্বামী স্ত্রী নাকি? তিথি, কই আপনাকে সালাম করছি। আপনার পায়ের নিচে 500 টাকার একটা নোট পড়েছিল, সেটা হাতে নিলাম। এই 500 টাকা খাটের নিচে ছিল। আর আমি আজকে 7 দিন ধরে তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজলাম কিন্তু পাইলাম না। শালার টাকাও আমার সাথে বেইমানি করলো। আমি, তাই এখন বলুন তো আপনার মতলবটা কি? তিথি, আমার আবার কিসের মতলব? আমি, নাটক না করে বলুন আমাকে কেন এভাবে ফাঁসালেন? তিথি, দেখেন এভাবে একটা নিরীহ মেয়েকে হাসপাতালে একা রেখে কিভাবে আপনি চলে আসতেন? আমার তো আর যাওয়ার মতো কোথাও জায়গা নেই। আর আমি কখন কি বলি আমার মনে থাকে না। আমি, তা আপনার সমস্যাটা কি এখন বলুন। আর সত্যি কথা বলবেন, না হলে বাসা থেকে বের করে দেব। তিথি, তাহলে শুনুন আমার জীবনের ঘটনা। আমাদের বাসা যশোর। আমার আব্বুর জায়গা সম্পত্তির কোনো কমতি নেই। তবে আব্বুর অর্থ সম্পদ যেমন ছিল, শত্রুও তেমন ছিল। তাই আব্বু শত্রুদের হাত থেকে রক্ষা পেতে এক মাফিয়া গ্রুপকে অনেক টাকা খরচ করে ঠিক করেন। সেই মাফিয়া কিং এর পাওয়ার অনেক ছিল, তাই আব্বুকে কোনো শত্রু আর আমাদের কোনো ক্ষতি করতে সাহস পায়নি। হঠাৎ একদিন সেই মাফিয়া কিং এর নজর পড়ল আমার ওপর। আমি সেদিন বেলকনিতে দাঁড়িয়ে টিকটক করছিলাম। এরপর আমার আব্বুকে গিয়ে বলে, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আব্বু সাথে সাথে না করে দেয়। যার পরিণতি হিসেবে মাফিয়া গ্রুপ আর আব্বুর শত্রুর গ্রুপ এক হয়ে আমাদের পরিবারের ওপর নির্যাতন শুরু করে। এরপর আমার আব্বু আম্মুকে আটকিয়ে রেখে আমাকে ভয় দেখিয়ে বিয়ের পিঁড়িতি বসায়। আমি কিছুই করতে পারছিলাম না। আব্বু আর আম্মুকে একটা রুমে আটকিয়ে রেখেছিল। আমার চোখের সামনে আব্বু আর আম্মুকে ভিতরে গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করে মারা যাওয়ার আগে বলে যান, যেভাবেই হোক এখান থেকে পালিয়ে যেতাম। আমি বাকরুদ্ধ হয়ে পড়ি এই সব কিছু দেখে। চোখ দিয়ে অজরে পানি পড়ছে। চোখের সামনে আব্বু আম্মুকে মারা যেতে দেখার দৃশ্যর কথা মনে পড়লে আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না। মানসিক একটা ঘোরের মধ্যে চলে যাই। আমি মনে মনে ভাবলাম, সেই জন্য হয়তো হাসপাতালে আমার সাথে এমন করেছিল। এরপর অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে আসি, কিন্তু তাদের লোক পুরো এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেই জন্য আমাকে তারা খুঁজে পায়। আমি কোনো রকমে টেনে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই, কিন্তু তারা আমার পিছু ছাড়ে নাই। আমি ঢাকায় আমার এক বান্ধবীর বাসায় চলে আসি। সেখানে আসার 1 ঘন্টা পর ওদের লোক আমার ঠিকানায় চলে আসে। এরপর আমি সেখান থেকেও পালিয়ে আসি। এরপর দৌড়াতে দৌড়াতে আপনার সাথে আমার দেখা হয়। এরপরের ঘটনা তো আপনার সাথেই ঘটলো। প্লিজ আমাকে বাসা থেকে বের করে দিয়েন না। আমি কিছুদিন এখানে থেকে এরপরে দেশের বাইরে চলে যাব। সেখানে আমার মামাদের পরিবার থাকেন। আমি এতক্ষণ তিথির কথাগুলো শুনলাম। মেয়েটি চোখের মধ্যে এখনও সেই ভয়ের আভাস পাচ্ছি। তার মানে সে সত্যি কথাই বলছে। এখন আমার কি করা উচিত? তাকে সাহায্য করব নাকি আবার নতুন করে ঝামেলায় পড়ব? যদি তাকে বাসায় রাখলে সেই মাফিয়া কিং আমাদের বাসায় চলে আসে, তখন কি হবে? কথাগুলো ভাবতে ভাবতে তিথির দিকে তাকালাম। মেয়েটা আমার দিকে করুণভাবে চেয়ে আসে। আমি, আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, সমস্যা নাই। তিথি, সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। আমি, থাক, আর পাম মারতে হবে না। তিথি, আমি মোটেও পাম মারছি না, আপনি আসলেই অনেক ভালো। আমি, হয়েছে, আমি যে কেমন সেটা আমি ভালো জানি, বিড়বিড় করে বললাম। তিথি, কিছু বলেছেন? আমি, না, কই কি বলবো, কিছু না তো। এমন সময় আমার মোবাইলে একটা কল চলে আসলো। আমি স্ক্রিনে তাকিয়ে দেখি অপরিচিত একটা নাম্বার, তাই বেলকনিতে চলে গেলাম। কল রিসিভ করতেই ওপাশ থেকে ছেলে, বস, আপনার ধারণাই ঠিক, আমি আপনার হোয়াটসঅ্যাপে বাকি ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। আমি, ওকে বলে রেখে দিয়ে মোবাইলের দিকে তাকালাম। একটা নোটিফিকেশন দেখতে পেলাম। সেটা ওপেন করতেই একটা মুচকি হাসি দিলাম।
এরপর ফাইলগুলো ডিলিট করে আবার রুমের ভেতরে আসলাম। তিথি তখনও সেখানে দাঁড়িয়ে আছে। আমি আসতেই তিথি বলল, তিথি আমার না অনেক ঘুম পেয়েছে। আমি তাহলে ঘুমিয়ে পড়ুন। তিথি কোথায় ঘুমাবো? আমি কেন খাটে? তিথি আর আপনি কোথায় ঘুমাবেন? আমি ফ্লোরে ঘুমাচ্ছি। তিথি আপনার কোনো সমস্যা হবে না তো আবার ফ্লোরে ঘুমাতে? আমি না, সমস্যা কিসের? ঢং দেখলে বাঁচি না, ফ্লোরে ঘুমালে তো সমস্যা হবে, তারপরও নাটক। তিথি আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আপনার বিছানা ঠিক করে দিচ্ছি। বলে খাট থেকে একটা বালিশ আর চাদর দিয়ে নিচে বিছানা করে দিল। আমিও কোনো কথা না বলে শুয়ে পড়লাম। তিথিও মনে হয় ঘুমিয়ে পড়েছে। রাত 1টা। এমন সময় তিথি জোরে চিৎকার দিয়ে আমার উপরে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, বাঁচান বাঁচান। আমি তো ভয়ে চোর চোর বলে চিল্লাতে লাগলাম। তিথি আমার মুখ চেপে বলে আস্তে, আমি চোর না। আমি এই আপনি এখানে কি করেন? তিথি আসলে একটা তেলাপোকা আমার গায়ের ওপর এসে পড়েছে। আমি তাই বলে এভাবে আমার ওপরে আটার বস্তার মতো ধপাস করে পড়ে যাবেন নাকি? আমার মাথাটা মনে হয় গেল রে। একটু পর আম্মু দরজার বাহির থেকে বলছে, আম্মু কি হচ্ছে? এখনো না ঘুমিয়ে এত রাতে চিৎকার কিসের? আর কোনো আওয়াজ যেন না শুনি। আমি তো আম্মুর কথাগুলো শুনে লজ্জায় মরি মরি অবস্থা। তিথিও মনে হয় লজ্জা পেয়েছে। আমি এই যে এইবার তো আমাকে ছাড়েন। তিথি আগে দেখুন তেলাপোকা চলে গিয়েছে নাকি। আমি মাথা উঁচু করে তাকিয়ে দেখলাম একটা তেলাপোকা বালিশের চিপায় চুপ করে আছে। আমি মনে মনে ভাবছি, তেলাপোকা তুমি মহান। আমি কই, কোথাও তো কোনো তেলাপোকা নেই, শুধু শুধু ভয় পাচ্ছেন। তিথি আমাকে ছেড়ে দিয়ে বলল, সত্যিই নেই তো? আমি না নেই, এইবার গিয়ে ঘুমান। আর তেলাপোকা দেখে মেয়েদের এত ভয় কেন হয় জানি না আমি। তিথি আপনি যদি মেয়ে হতেন তাহলে ঠিক বুঝতেন। আমি থাক, আমার এত মেয়ে হওয়া লাগবে না, তাড়াতাড়ি ঘুমান আর আমাকেও ঘুমাতে দেন প্লিজ। তিথি উঠে আবার খাটে গেল। একটু পর আবার আল্লাহ গো বাঁচাও আমাকে, ও মা গো মরে গেলাম বলেই আবার আমাকে এসে জড়িয়ে ধরলো। আবারও রুমের বাইরে আম্মুর আগমন। আম্মু জাহিদ কি হচ্ছে এই সব? মেয়েটাকে একটু শান্তি মতো ঘুমাতে দিবি না নাকি? আর একবার কোনো শব্দ আসলে তোর বউকে কিন্তু নিয়ে তোর বোনের রুমে দিয়ে আসবো। পাঠক পাঠিকারা আপনারাই বলেন তো কেমনটা লাগে। আমি এই আপনি কি শুরু করেছেন? আপনার জন্য আম্মুর কাছে আমার কথা শুনতে হচ্ছে, ছাড়ুন আমাকে। তিথি এই না, আমাকে ছাড়বেন না, আমার খুব ভয় করছে, প্লিজ তেলাপোকা আমার সামনে থেকে তাড়িয়ে দিন। আমি ধুর মাইয়া, মানুষের ঢং দেখলে আর বাঁচি না, ছাড়ুন আমাকে, আমি দেখছি কি করা যায়। এরপর খাটের উপরে গিয়ে তেলাপোকাটা ধরে জানালা দিয়ে ফেলে দিলাম। তিথি চোখ বন্ধ করে নিল ভয়ে। আমি যান এইবার সোজা ঘুমাতে, আর বিরক্ত করবেন না প্লিজ। তিথি একটা কথা বলবো। আমি কি কথা? তিথি রাগ করবেন না তো আবার? আমি এত ঢং না করে বলেন তো। তিথি আমার না খুব ভয় করছে, আজকের রাতটা আপনার সাথে ঘুমাই প্লিজ। এই মেয়ের কথা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম। মাইয়া কয় কি, জুয়ান একটা মাইয়া নাকি আমার সাথে ঘুমাবে? ভাবা যায় ব্যাপারটা। আমি আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি বাচ্চা মানুষ নাকি যে আমার সাথে ঘুমাবেন? ফিটার খান। তিথি দেখেন আপনাদের বাসায় তেলাপোকা আছে, আর তেলাপোকা আমি ভয় পাই। আজকের রাতে আমার একা একা ঘুম আসবে না। এরপর যদি আবার চিৎকার দেই তাহলে আম্মু আসলে তো আপনাকে বকা দেবেন। আমি 1 মিনিট, আমার আম্মু আবার আপনার আম্মু হলো কবে থেকে? তিথি আমার তো কেউ নেই, এখন থেকে উনি আমার আম্মু। কান্নার ভাব নিয়ে বলল। আমি আচ্ছা কান্না করতে হবে না, বইলেন সমস্যা নাই। তিথি ধন্যবাদ বলেই আমার পাশে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। আমি এই কি করেন, এখানে ঘুমাচ্ছেন কেন? আপনি কি আমাকে মেরে ফেলতে চান নাকি? তিথি এ মা, আমি আপনাকে মারতে যাব কেন? আমি ন্যাকামি হচ্ছে তাই না? জানেন না একটা যুবতী মেয়ে আর একটা যুবক ছেলে কখনো একসাথে রাত কাটাতে পারে না। আপনার সমস্যা না হলে আমার সমস্যা হবে। তিথি আপনার আবার কি সমস্যা হবে? আমি সেটা যদি আপনি বুঝতেন তাহলে তো আমি বেঁচেই যেতাম। এত কথা বাদ, আপনি এবার খাটে গিয়ে ঘুমান। তিথি এইবার কান্না করা শুরু করেছে। আমি ওর মুখ হাত দিয়ে চেপে ধরে বললাম, এই করেন কি, পাগল নাকি? আম্মু আবার সজাগ হলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। তিথি আমি এত কথা জানি না, আমি এখানেই ঘুমাবো। আমি তাহলে খাটে গিয়ে ঘুমাই। তিথি তাহলে আমিও আসবো। আমি বুঝতে পারছেন না কেন? আমরা অবিবাহিত, একসাথে থাকলে যদি কিছু একটা হয়ে যায়। তিথি কি হবে? আমি নাটক করেন নাকি? বাচ্চা মানুষ কিছু বোঝেন না? ফিটার খান দেখে তো মনে হচ্ছে আজকে বিয়ে দিলে সামনের বছরই মা মা ডাক শুনতে পারবেন 1 ডজন।
তিথি, এগুলো কি বলছেন? আমার লজ্জা পায় না বুঝি? আমি, ওরে, এইগুলো শুনতে শরম লাগে আর একসাথে ঘুমাতে শরম করছে না? তিথি, দেখেন আমার বিপদের সময় আপনি এভাবে আমার সাথে বাজে ব্যবহার করতে পারেন না। আমি, ও তেরি, আমি আবার বাজে ব্যবহার করলাম কখন? আপনার ভালোর জন্যই বলছিলাম, ভালো লাগে নাই। আচ্ছা খাটে আসেন, আমিও সেখানে ঘুমাবো, পরে কিছু হলে জাহিদের জন্য দায়ী না। তিথি, আচ্ছা দেখা যাবে, এখন ঘুমাতে দিন। এই বলে তিথি খাটে এসে আমার পাশে এসে শুয়ে পড়লো। আমিও শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে বিশ্বাস করেন রাসেল ভাই, তা দেখে আমি শিহরিত। দেখলাম তিথি আমাকে কোল বালিশ বানিয়ে শুয়ে আছে, আর আমিও এক পা তার পায়ের ওপর দিয়ে দুইজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে আছি। এটা কোনো কথা হলো? আমার তো বুকটা ধুকপুক ধুকপুক করা শুরু করে দিয়েছে। এমন একটা কিউট মেয়ে যদি একই বিছানায় শুয়ে থাকে, তাহলে নিজেকে কিভাবে কন্ট্রোল করি? আমি তিথির মুখের দিকে একবার তাকালাম। কি নিষ্পাপ মায়াবী চেহারা! তার নাকের গরম নিঃশ্বাস পর্যন্ত আমার মুখে পড়েছে। তার মুখের সামনে কিছু চুল এলোমেলো হয়ে আছে। হাত দিয়ে তার চুলগুলো আবার আগের জায়গায় নিয়ে রাখলাম। একদম পরীর মতো দেখতে, এতটাই কাছে সে। তার ঠোঁট আর আমার ঠোঁট দূরত্ব 1 ইঞ্চির মতো হবে হয়তো। দূর যা হবে কপালে। বিয়ের আগেই আলতো করে একটা লিপ কিস করে ফেললাম, এরপর চুপ করে শুয়ে পড়লাম। সকাল 8টায় আবার ঘুম ভাঙলো, কেমন যেন একটা পিঁপড়ার কামড়ের ব্যথায়। আমি যখনই একটা চর মারতে যাব, ঠিক তখনই কেউ একজন ধাক্কা দিয়ে বলল, তিথি, এই যে মিস্টার, ঘুম হয়েছে? আমি লাফ দিয়ে উঠে পড়লাম। কে কে? তিথি, আমি। ভূত না, আরে আমি। আমি, ও আচ্ছা আপনি, তা কি হয়েছে, এত চিল্লাচ্ছেন কেন? তিথি, বেলা তো অনেক হয়েছে, ফ্রেশ হয়ে নিন, নাস্তা করবেন না? আমি, কয়টা বাজে? তিথি, 8টার বেশি বাজে। আমি, কি 8টার উপরে বাজে? ও মাই গড, সরেন তাড়াতাড়ি। আমি খাট থেকে নামতেই যাব, তখনই আবার তিথি বলে উঠল, তিথি, এই যে আপনি লিপস্টিক দেন বুঝি? আমি, কেন? তিথি, না ইয়ে মানে। আমি, এত ইয়ে মানে না করে যা বলবেন তাড়াতাড়ি বলে ফেলেন তো। তিথি, মানে আপনার ঠোঁটে লিপস্টিক দেওয়া আছে তো তাই বললাম। এই যা, শালার মাইয়া মানুষের ঠোঁটের মধ্যে কি যে ছাইপাশ দেয় না, চুরি করতে গেলেও ধরা খেতে হয়। আমি, না মানে আমি এইগুলো দেই না। তিথি, তাহলে এটা আসলো কিভাবে? আমি, সেটা আপনার ঠোঁটে লিপস্টিককে জিজ্ঞাসা করুন। বলেই আমি ওয়াশরুমে চলে গেলাম। তিথি মনে মনে ভাবছে, আমার ঠোঁটে লিপস্টিককে কেন জিজ্ঞাসা করব? তার মানে ওইটা আমার ঠোঁটের লিপস্টিক, মানে সে আমাকে। ও মা গো, আমার কি হয়ে গেল গো! ওয়াশরুমে ভালো মতো আরামসে গোসল করছিলাম, কিন্তু তিথির কান্নার শব্দে সব জলে ডুবে গেল। তাড়াতাড়ি করে কোনো রকমে গোসল করে টাওয়ালটা পেঁচিয়ে রুমে আসলাম। আমি, এই যে কি হয়েছে আপনার, এত চিল্লাচ্ছেন কেন? তিথি, আপনি কাল রাতে আমার সাথে কি কি করেছেন? আমি, কই কিছু তো করি নাই। তিথি, তাহলে আমার ঠোঁটের লিপস্টিক আপনার কাছে গেল কিভাবে? আমি, কি আর বলবো দুঃখের কথা, সাবান দিয়ে ধুলেও যায় না মনের ব্যথা। তিথি, এর মানে কি? আমি, কালকে রাতে আপনাকে কতবার করে বললাম আমার সাথে ঘুমাবেন না, আপনি শুনলেন না। তবে আমি কিছু করি নাই, যা করেছেন আপনিই করেছেন। তিথি, আমি কি করেছি? আমি, আমাকে কোল বালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন, তারপর কি নির্যাতনটাই না করলেন। আমি একটা ভদ্র ছেলে বলে সব নির্যাতন মুখ বুজে সহ্য করে নিয়েছিলাম। আমি তো ঘুম থেকে উঠেই আয়নাতে তাকিয়ে দেখি আমার ঠোঁটের 12টা বেজে গেছে। তিথি, সরি। তাছাড়া আর কিছু তো হয়নি। আমি, জি না, এখন যান গোসল করে আসুন। আম্মু রুমে চলে আসলো বলে। তিথি, কিন্তু আমার তো কোনো জামা কাপড় নেই। আমি, এই যে দেখেন, আম্মু কালকে রাতে যাওয়ার আগে এগুলো আপনার জন্য কালকে রাতে দিয়ে গেছিল, এইগুলো পরেন। তিথি, ও আমার তো মনেই ছিল না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। এরপর তিথি ওয়াশরুমে চলে গেল। আমিও প্যান্ট শার্ট পরে রেডি হয়ে নিচ্ছি। আজকে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে অফিসে। আমি রেডি হয়ে বসে আছি আর তিথি একটু পরে বের হলো। আমি তো তিথিকে দেখে আবারও ক্রাশ খাইলাম। ভেবেছিলাম কালকে মেকআপ মারা ছিল বলে হয়তো সুন্দর দেখাচ্ছিল, কিন্তু এখন দেখছি এই মেয়ে তো সত্যি সত্যি অনেক সুন্দর। তিথি, এইভাবে কি দেখছেন? আমি, দেখছি না, ভাবছি। কতক্ষণ লাগে আপনার গোসল করতে? তাড়াতাড়ি চলেন, অনেক সময় হয়েছে, নিচে যেতে হবে। তিথি, চলেন। এরপর আমি আর তিথি সিঁড়ি বেয়ে নিচে নামছি। আব্বু আর আম্মু টেবিলে বসে আছে। কেমনটা লাগে বিয়ে না করে বউ পাইলাম। আজকার কারা পোলারা কত রকম ফোন দি নিয়া বাপ মারে বোঝায়, কিন্তু বোঝেই না পোলারা যে বড় হইয়া গেছে। আর আমি বিয়ের কথা বলার আগেই বউ আমার কাছে চলে এসেছে। বাহ জাহিদ বাহ, তোর কপাল তো লাখে একটা।
কথাগুলো ভাবতে ভাবতে নিচে গিয়ে চেয়ারে বসলাম। তিথি আমার পাশের চেয়ারে বসলো। আম্মু, কি নবাব ঘুম ভাঙলো তাহলে? আমি, না ইয়ে মানে আম্মু, থাক আর ন্যাকামো সাদা লাগবে না, নাস্তা করে নে, বিকালে তোদের জন্য মার্কেট করতে হবে, তাই বিকেলে তোকে যেন মার্কেটে পাই। আমি, কিন্তু আম্মু। কথাটা শেষ না করতেই আব্বু বলে উঠল, আব্বু, তোর কোনো কথাই শুনতে চাচ্ছি না। বিকেলে তোর আম্মুর সাথে বৌমাকে নিয়ে যাবি তো যাবি, এটাই শেষ কথা। আর আমার কথা না শুনলে এর পরিণতি কি হতে পারে সেটা আবার নতুন করে বলে দেওয়া লাগবে না আশা করি। আমি ঢোক গিলে বললাম, আমি, না আব্বু, আমি সময়ের 10 মিনিট আগেই চলে আসবো। কারণ আব্বুর একটা আজব মায়ের আছে, সেটা হলো নিম পাতার রস 2 গ্লাস খেতে হবে। এর থেকে ভালো তো 2 দিন না খেতে দিলেও ভালো হতো। আব্বু, তা বৌমা তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? তিথি, না আব্বু, কোনো সমস্যা হচ্ছে না। আম্মু, তা ঠিক মতো খাচ্ছ না কেন? শরমের কিছু নেই, যা হওয়ার হয়েছে, এখন আর এগুলো ভেবে লাভ নেই। তোমাদের নতুন করে আবার বিয়ে দেব ধুমধাম করে। তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ জবাব দিল। এদিকে আমার প্রাণ যায় যায় অবস্থা, একটা অচেনা মেয়েকে হুট করে বিয়ে। উফ, আর ভেবে কাজ নেই, যা হবার হবে। এখন খেয়ে অফিসে যাই। খাওয়া শেষে সবাই ফ্রেশ হয়ে সোফায় বসে আছে। আমিও আর দেরি না করে ব্যাগটা হাতে নিয়ে যেই বাইরে পা বাড়ালাম, তিথি পিছন থেকে ডাক দিল, তিথি, এই যে শুনছেন? আমি পিছন ফিরে তাকিয়ে বললাম, আমি, কি হয়েছে বলুন। তিথি, সাবধানে যাবেন আর বিকেলে সময় মতো চলে আসবেন। আমি, আচ্ছা ঠিক আছে। আব্বু আর আম্মু আমার আর তিথির কথাগুলো শুনে তো অনেক খুশি হয়েছে বলে মনে হচ্ছে। এরপর আমি বাইরে এসে গাড়িতে বসে চলে গেলাম অফিসে। চলবে? লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।